ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে, জানালেন উপদেষ্টা ফারুকী। ইশরাক ইস্যুতে উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হবে, বললেন উপদেষ্টা আসিফ। এবং নির্বাচনী আচরণবিধির নীতিমালা খসড়া অনুমোদন দিয়েছে ইসি, ভোটের প্রচারণায় ব্যবহার করা যাবে না পোস্টার। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ক্যাবিনেট মিটিংয়ের পর এ কথা জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া প্রেস ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি। জানান, সোমবার জানানো হবে কর্মসূচিতে আর কি কি থাকছে। উপদেষ্টা জানান, জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে প্রাথমিকভাবে জুলাইয়ের ১ তারিখ থেকে কর্মসূচি শুরু হবে। মূল ইভেন্ট ১৪ তারিখ থেকে শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই প্রোক্লেমেশন দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদকে প্রধান করা হয়েছে। অতি সত্বর জুলাই প্রোক্লেমেশন তৈরি হবে বলে জানান প্রেস সচিব। জুলাইয়ের ১ তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে এবং এটা চলবে ৫ আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। এটার ডিক্লারেশনটা হবে সম্ভবত সোমবারে, রাইট? সোমবারে প্রেস উইং আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে জানানো হবে। আপাতত আমার বলবার এইটুকুই আছে। এবং ৫ই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। যেভাবে দক্ষিণ সিটিতে নাগরিক সেবা বাধাগ্রস্ত করা হচ্ছে, এতে আর চুপ থাকার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ ৪৪টি উপজেলায় আধুনিক পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনলাইনে উদ্বোধন শেষে সচিবালয়ে তিনি এ কথা বলেন। ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে সংকটের জেরে দীর্ঘদিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম স্থবির আছে জানিয়ে উপদেষ্টা বলেন, সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে আলোচনা হচ্ছে, এই ইস্যুতে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ করে বলেন, দক্ষিণ সিটিতে ডেঙ্গু প্রতিরোধ সহ নাগরিক সেবা নিয়ে সমস্যা হচ্ছে। এরপরও মন্ত্রণালয় চেষ্টা করছে নাগরিক সেবা দিতে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ারও কথা জানান তিনি। দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। আপনারা জানেন যে সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলেও যতটা সম্ভব নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং সেটা কভার করা। পুলিশ সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় সন্ত্রাসীরা বেশি সুযোগ নিতে পারছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ডিবি পুলিশের ২ সদস্যকে দেখতে গিয়ে তিনি এ কথা জানান। বুধবার রাতে রাজধানীর পল্টনে মাদক বিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হন লালবাগ গোয়েন্দা বিভাগের ২ সদস্য। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলেও শঙ্কামুক্ত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আহত এএসআই আতিককে ৪৮ ঘণ্টার মধ্যে অস্ত্রোপচার করা হবে। এ সময় মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমগো পুলিশ খুব সাহসিকতার সাথে কাজ করছে এবং ৩ জনকে তারা ধরছে, মাদক উদ্ধার হয়েছে এবং গাড়ি উদ্ধার হয়েছে। এবং যে পুলিশ যে সাহসিকতার কাজ করছে, দেখেন নিজেদের তারা জীবন বাজি রেখে মাদককে নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছে। নির্বাচনের ব্যাপারে সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। নির্দেশনা পেলে দায়িত্ব পালনে প্রস্তুত বাহিনীর সদস্যরা। দুপুরে বনানীতে সেনাবাহিনীর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন সেনা সদরের কর্নেল স্টাফ
কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় তিনি আরও বলেন, গত যে কোনো ঈদের তুলনায় এবার যাতায়াতে প্রাণহানির সংখ্যা কম ছিল। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে প্রায় 1200 যানবাহন থেকে 35 লাখ টাকারও বেশি যাত্রীদের মাঝে ফেরত দেওয়া হয় বলেও জানান তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম পোস্টার থাকছে না। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জানান, পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করে এমনটা জানিয়েছেন তিনি। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। বিভিন্ন সরকারি ফ্যাসিলিটির ব্যবহার, যেমন সার্কিট হাউস, ডাক বাংলো, রেস্ট হাউস, এটার উপরে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। আমাদের পরিবেশ বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। ভোটার স্লিপ ইন্ট্রোডিউস করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে। টি শার্ট, জ্যাকেট ইত্যাদির ব্যাপারে যে অতীতে ছিল, বিধিনিষেধ ছিল, এটার ব্যাপারে একটু শিথিল মনোভাব পোষণ করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিগত সরকার জনগণের দল ছিল না, জনগণের প্রতি আস্থা না রেখে ক্ষমতা কুক্ষিগত করেছিল তারা। সেমিনারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতা দখল করে রেখে দেশ জুড়ে দুর্নীতি করেছিল। একই সঙ্গে অভিযোগ করেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত নির্ভর ছিল। এদেশের শিক্ষা ব্যবস্থা আজকে তো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে সেই স্বৈরাচারী সরকার। সমস্ত গ্রামের হাজার হাজার স্কুল, কলেজ, যেগুলো প্রাইভেট স্কুল কলেজ ছিল সেগুলোকে তো আমরা সরকারিকরণ করিনি। সেখানে তো শিক্ষকরা ক্লাসে যায় না, ছাত্ররা লেখাপড়া করে। মাস গেলে তাদের বেতন উঠানো হয়। এবং এর জন্য কে দায়ী? এর জন্য তো শিক্ষক বা ছাত্রীরা দায়ী নয়। এই জন্য দায়ী সেই সরকার যারা বিগত 15 বছরে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। ডেলিবারেট, ইচ্ছে করে, আমার মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। কেননা দেশের মানুষ যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সেই অন্যায় সরকারকে তারা প্রশ্ন করবে। ৭৫-এর পরে বাংলাদেশের ভিতর কিছু মুজিবপন্থী তারা ভারতে চলে গেল। সেখানে গিয়ে আপনারা তাদেরকে প্রশ্রয় দেওয়া হলো, তাদেরকে অস্ত্র দেওয়া হলো এবং সারা আমাদের এই যে ক্রস বর্ডার, এই বর্ডারের ভারতীয় এলাকায় প্রায় 35টি ক্যাম্প খোলার সুযোগ দেওয়া হলো। যে কিছু দুষ্কৃতিকারী তারা গেছে, তারা বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ঘাত করবে এবং নানা ধরনের ঘটনা ঘটাবে, এই কারণে তাদেরকে এটা দেওয়া হলো। এবং আমাদের যে পার্বত্য অঞ্চলে যারা বিদ্রোহ করছেন বা তাদেরকে উস্কানি দেওয়া হলো, তাদেরকে অস্ত্রশস্ত্র দেওয়া হলো। এটিকে নিরসন করতে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। রাজনৈতিক উদ্দেশ্যেই গুম করা হতো, আর এ কাজে জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে গুম কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে। আর গুমের সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্তও করেছে কমিশন। সকালে গুলশানে সংবাদ সম্মেলনে গুম কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ কথা জানান। মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুম হওয়া অধিকাংশ ব্যক্তি তৎকালীন বিরোধী দলের সদস্য ছিলেন।
গুমের সব কার্যক্রমই ছিল পরিকল্পিত। গুম কমিশনে দাখিলকৃত অভিযোগের ৮১% জীবিত এবং ১৯% ফেরত না আসা ভুক্তভোগী। ১,৮৫০টি অভিযোগ বিশ্লেষণ করে ২৫৩ জনকে গুমের অকাট্য প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি। গুমের সঙ্গে ভারতের যারা জড়িত তাদের বিষয়ে গুম কমিশনের পদক্ষেপ নেয়ার এখতিয়ার নেই বলেও জানান মইনুল ইসলাম চৌধুরী। রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। ব্র্যাক ব্যাংক পিএলসির শেয়ার হোল্ডাররা ২০২৪ সালের জন্য ২৫% লভ্যাংশের অনুমোদন দিয়েছেন, যার ১২.৫% নগদ লভ্যাংশ এবং ১২.৫% স্টক ডিভিডেন্ড আকারে বণ্টিত হবে। আজ ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির ২৬তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডাররা যোগ দেন। ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসানের সভাপতিত্বে এজিএমে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মঈনুদ্দিন আহমেদ, পরিচালক ফারজানা আহমেদ, আনিতা গাজী রহমান, চৌধুরী MAQ সারোয়ার এবং লীলা রশিদ। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ৪ নারীসহ ৬ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বিজিবি। বিজিবি জানিয়েছে, ভারতের মুম্বাইয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে দেশটির পুলিশ। বুধবার কুশখালী সীমান্তের কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে নিয়ে আসা হয়। ৬ জনকে রাতেই সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। পুলিশের দাবি, তারা সবাই বাংলাদেশি। পরিচয় শনাক্তের পর সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কয়েকদিনের মন্দা কাটিয়ে অবশেষে জমে উঠতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে আম কেনাবেচা। ন্যায্য দাম পেয়ে খুশি আম চাষিরা। সংশ্লিষ্টরা বলছেন, যতই দিন যাবে ততই বাড়বে আমের দাম। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সিরাজু মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত কানসাট আম বাজার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এ বাজারে আনা হচ্ছে নানা জাতের সুস্বাদু আম। এসব আম দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন নিজেদের জেলায়। বুধবার এই বাজারে ক্ষীরসাপাত আম বিক্রি হয়েছে ৩ থেকে ৩.৫ হাজার টাকা মন দরে। ল্যাংড়া, আম্রপালি সহ অন্যান্য জাতের আম বিক্রি হয়েছে ২ থেকে ২.৫ হাজার টাকা মনে। তবে এবার আমের দাম ভালো পাওয়া যাচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। ঈদের সময় একটু আমের বাজার খারাপ ছিল, তাই ক্রেতা ছিল না। বিক্রেতারা মনে করেন যে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু এখন বাজারের অবস্থা ঠিক আছে। আপনার শুরু থেকে আপনার শেষ পর্যন্ত আমার ভালোই ন্যায্য দাম পাচ্ছি। আমি আজকে পেয়েছি আপনার ৩৬০০ টাকা। এক সপ্তাহ আগে এটার দাম ছিল ১৮০০ থেকে ২০০০ টাকা, এখন বর্তমানে এটার দাম আছে ২৫ থেকে ২৬০০ টাকা। এখন বাজার ভালো হয়েছে, এটা লোক দেখা যাচ্ছে। আগামীতে এটার দাম আরো বাড়বে। হিমসাগর আম বিক্রি হচ্ছে, যেটা আমরা খিসাপাত নামে চিনি, এটা হচ্ছে আপনার ৩,০০০ থেকে ৩৫০০ টাকা। ল্যাংড়া আম বিক্রি হচ্ছে ২,০০০ থেকে ২৫০০ টাকা। যে লক্ষণভোগ আম আছে, এটা হচ্ছে ৭০০ থেকে ১,০০০ টাকা। বর্তমান মূল্য ন্যায্য মূল্য কৃষক পাচ্ছে। এদিকে এখান থেকে বাংলাদেশের নামকরা জুস কোম্পানিগুলো পচা ও ফাটা আম ৫ থেকে ২০ টাকা কেজি দরে কিনে নিচ্ছেন বলে জানালেন আড়তদাররা। পাকা আম যেগুলো আপনার রিজেক্ট গ্রাম থেকে যেগুলো কুড়িয়ে আনে, ওগুলো যেগুলো ভালো করে বিক্রি করে যেগুলো থাকে সেই রিজেক্টগুলো আমাদেরকে দেয়। আমের পরিমাণ ৬ টাকা, ৭ টাকা বা ১০ টাকা নিয়ে থাকি আমরা, এবং অনেক কোম্পানি দিয়ে থাকে। আগে যে দেয় বিক্রয় দিই, পানে দিই, অনেকগুলো কোম্পানি, অতগুলো নাম জানা নেই আমাদের। আমরা ধরেন যে খিসাপাত, লখনা, মানে যেগুলো আমগুলো ছোট গুটি সাইজের আমগুলো, এই আমগুলো আমরা ধরেন যে কোম্পানিতে দিই। যেগুলো প্রাণের জন্য আমরা কিনি। তারপরে ধরেন যে মডেল ভাই, সামাদ, এরা যারা বিভিন্ন রকমের নিয়ে যে কোম্পানিতে আবার দেয় মালটা। কিন্তু এগুলো আমরা কিনি ধর কত সময় ৬০০ টাকা মন, ৭০০ টাকা মন বা ২০ টাকা কেজি। এবার যে আমরা কিনা বেচা করি, আমরা এখান থেকে দিয়ে দিই রিজেক্ট আমরা।
এই আম বাজারে প্রতিদিন ২০০ থেকে ২৫০ ট্রাক আম কেনা বেচা হয় বলে জানালেন এই ইজারাদার। আল্লাহর রহমতে এখন যতদিন যাচ্ছে মার্কেট এই যে খিরসাপাত আম আজকে ৪,০০০, ৪,২০০, যেটা ভালো, নিম্নে ২,০০০, ক্রমান্বয়ে মার্কেট বাড়তেছে। আমরা আশাবাদী যে শর্ট টাইমে মার্কেট ফিরে আসবে এবং চাষিরাও সফলতার মুখ দেখতে পাবে। প্রায় ২৫০ থেকে ৩০০ ট্রাক আমাদের কানসার বাজার থেকে রেগুলার আম এই মার্কেটেও লোড হচ্ছে এবং বিভিন্ন মোকামে যাচ্ছে। আমবাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের এখানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের থানা পুলিশ, ট্রাফিক পুলিশ সহ আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছে ওনারা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আমাদের যারা ক্রেতা বিক্রেতা ওনারাও এটিকে স্বাগত জানিয়ে এই আইন মেনে চলে আমাদের যানজট নিয়ন্ত্রণ আমরা করতে পারবো ভালোভাবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি বছরে প্রায় ৩৭,০০০ হেক্টর জমিতে আম বাগান হয়েছে। এখান থেকে প্রায় ৩,০০০ কোটি টাকার আম কেনাবেচার আশা করছেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক। নওগাঁর বদলগাছিতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। দুপুরে বদলগাছি জয়পুরহাট আঞ্চলিক সড়কের চকবনমালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বদলগাছি অভিমুখী একটি সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-20 লিগ বিগ ব্যাশের সবশেষ মৌসুমে হোভার্ড হারিকেন্সে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সে সময় বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ায় শেষ পর্যন্ত খেলা হয়নি তার। তবে এবার আগামী মৌসুমের জন্য আবারও রিশাদকে দলে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে হোভার্ড হারিকেন্স কর্তৃপক্ষ। জানায় এ টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন টাইগারদের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার বিসিবি থেকে এনওসি পেলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলবেন রিশাদ। এদিকে রিশাদের পাশাপাশি বিগ ব্যাশের আগামী আসরের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও 10 ক্রিকেটার। চলতি বছরের 21 ডিসেম্বর মাঠে গড়াতে পারে বিগ ব্যাশের 15তম আসর। ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষে মাঠে নামবে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো। আজ বাংলাদেশ সময় রাত 1টায় আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। তবে ক্লাব বিশ্বকাপে শুরুটা প্রত্যাশিত হয়নি স্বাগতিক ইন্টার মায়ামির। মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে ধাক্কা খায় লিওনেল মেসির দল। কিন্তু এ ম্যাচে ক্লাব বিশ্বকাপে প্রথম জয় তুলে নিতে চায় ইন্টার মায়ামি। সেই লক্ষ্যে কোচ হাভিয়ের মাস্টেরানো জানান শুরুর একাদশে থাকবেন লুইস সুয়ারেজ ও সার্জিও বুস্কেটসরা। এদিকে মায়ামির মতোই জয়ের খোঁজে মাঠে নামবে এফসি পোর্তো। নিজেদের প্রথম ম্যাচে পালমেইরাসের বিপক্ষে ড্র করেছিল তারা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে 5 আগস্ট সরকারি ছুটি থাকবে, জানালেন উপদেষ্টা ফারুকী। ইশরাক ইস্যুতে উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হবে, বললেন উপদেষ্টা আসিফ। এবং নির্বাচনী আচরণবিধির নীতিমালা খসড়া অনুমোদন দিয়েছে ইসি। ভোটের প্রচারণায় ব্যবহার করা যাবে না পোস্টার। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে।
আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।